নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। এবারের বাজেটে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী যে সমস্ত ব্যক্তির কোনো জমি জায়গা নেই, অন্যের জমিতে ক্ষেত মজুরের কাজ করছেন, তাদেরকে বছরে 4,000 টাকা করে দেওয়া হবে। প্রথম কিস্তিতে পাবেন 2,000 টাকা এবং দ্বিতীয় কিস্তিতেও 2,000 টাকা পাবেন। এই টাকা পেতে গেলে আপনাদেরকে একটি ফর্ম ফিল আপ করে জমা করতে হবে। তো ফর্ম ফিল আপ আপনি কিভাবে করবেন সেটাই এই ভিডিওর মাধ্যমে দেখাবো। সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা যাতে আপনি পান, তাহলে ভিডিওটা আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো প্রথমেই দেখে নেব এই টাকা পাওয়ার ব্যাপারটা নিয়ে এখানে কি বলা হয়েছে। দেখুন, এই প্রকল্পের অধীনে ক্ষেত মজুরেরা প্রাথমিকভাবে যারা জীবিকা নির্বাহের জন্য কৃষি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রের কার্যকলাপের উপর নির্ভরশীল, তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 4,000 টাকা বার্ষিক আর্থিক সহায়তা প্রদান করা হবে। এই অর্থ একবার রবি ফসলের মরশুমে এবং আরেকবার খরিফ ফসলের মরশুমে দুটি সমান কিস্তিতে 2,000 করে প্রদান করা হবে। এবার দেখে নিন যে এখানে আবেদন করতে গেলে কি যোগ্যতা লাগবে। দেখুন, বলা হচ্ছে এই স্কিমটি পশ্চিমবঙ্গের বাসিন্দা ক্ষেত মজুরদের জন্য প্রযোজ্য হবে। অর্থাৎ আপনার পশ্চিমবঙ্গেই কেবলমাত্র বসবাসকারী ব্যক্তি আপনাকে হতে হবে, মানে পশ্চিমবঙ্গের বাসিন্দা হবে, অন্য কোথাকার হলেও কিন্তু পাবেন না। আর হচ্ছে কি, কোনো কৃষি জমি নেই এবং সেই জন্য কৃষক বন্ধু প্রকল্পের আওতাভুক্ত নন। যেহেতু আপনি ভূমিহীন, অতএব স্বাভাবিকভাবেই আপনার জমি না থাকার কথা এবং তার সুবাদে কৃষক বন্ধু প্রকল্পের আওতায় আপনি নেই। যদি কৃষক বন্ধু প্রকল্পে আপনার নাম থাকে তাহলে স্বাভাবিকভাবেই আপনার কৃষি জমি রয়েছে, সেক্ষেত্রে আপনি পাবেন না। বর্গা চাষি হিসেবে যদি আপনার নাম নথিভুক্ত থাকে তাহলেও আপনি পাবেন না। এবং জীবিকা নির্বাহের জন্য সম্পূর্ণরূপে অন্যের জমিতে কৃষি কার্যক্রমের উপর নির্ভরশীল হতে হবে। এই যোগ্যতাগুলি যদি থাকে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। এরপর আবেদনের পর সমস্ত কিছু নথি যাচাই হয়ে গেলে আপনাকে একটা স্কিম কার্ড দিয়ে দেওয়া হবে। দেখুন, সমস্ত নথিভুক্ত ক্ষেত মজুরদের স্কিম কার্ড দেওয়া হবে। এবার দেখে নিন, এখানে আবেদন করতে গেলে আপনি যে ফর্মটা ফিল আপ করবেন তার সাথে সাথে আপনাকে কি কি কাগজপত্র দিতে হবে। আপনার আধার কার্ড অবশ্যই লাগবে, মানে আধার কার্ডের জেরক্স। ভোটার আইডেন্টিটি কার্ড, এটা দিলেও চলবে, না দিলেও চলবে, আপনার সম্পূর্ণ ইচ্ছার ওপরে। আপনার নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, আবেদনকারীর নামে ব্যাংক অ্যাকাউন্ট, কোনো জয়েন্ট অ্যাকাউন্ট হলে এসব চলবে না। তো সেই আবেদনকারীর নামে যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতাটা, যেখানে আপনার ফটো চেটানো থাকবে, যদি না থাকে ব্যাংকে গিয়ে ফটো চিটিয়ে স্ট্যাম্প দিয়ে আনুন, সেই পাতাটা জেরক্স করে দিতে হবে। অথবা আপনার যদি ক্যান্সেল চেক থাকে সেই ক্যান্সেল চেক আপনাকে দিতে হবে, মানে চেকবুকের ওপরেতে ক্যান্সেলড এই কথাটা লিখে দিলেই সেই চেক বইয়ের পাতাটা ক্যান্সেল হয়ে যায়, সেটা আপনাকে দিতে হবে। আরেকটা ব্যাপার, যে এই অ্যাকাউন্ট শুধুমাত্র সেভিংস অ্যাকাউন্ট অথবা কারেন্ট অ্যাকাউন্ট হতে পারে, জনধন অ্যাকাউন্ট হলেও চলবে না, আর সঞ্চয় ব্যাংকের সাধারণ অ্যাকাউন্ট যদি হয় তাহলে সেক্ষেত্রে অগ্রাধিকারযোগ্য। আধার সংযুক্ত হতে হবে, অর্থাৎ ব্যাংকের সাথে আপনার আধার লিঙ্ক থাকতে হবে, কেওয়াইসি করা থাকতে হবে এবং আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সাথে যেন আপনার মোবাইল নাম্বারটাও যুক্ত থাকে। দেখুন, এখানে বলা হচ্ছে মোবাইল নম্বর আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্ট এবং আধারের সঙ্গে যুক্ত থাকতে হবে। মানে এমন একটি মোবাইল নাম্বার আপনি দেবেন যেটা আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথেও যুক্ত এবং আধার কার্ডের সাথেও যুক্ত, না হলে কিন্তু হবে না। আর এখানে আপনাকে যেটা ফিল আপ করতে হবে, আপনাকে একটি স্বঘোষণাপত্র, যেটাকে সংযোজনী 1 নাম বলা হচ্ছে, সেটা আপনাকে ফিল আপ করে দিতে হবে। এবং আপনাকে আরও একটা ফর্ম ফিল আপ করতে হবে যেখানে আপনি অনুমতি দিচ্ছেন যে আপনার আধারের তথ্য ব্যবহার করা যাবে, সেই জন্য আপনাকে সংযোজনী এ বলে সেটাও একটা ফর্ম ফিল আপ করতে হবে। আর যেটা লাগবে, যে মূল অ্যাপ্লিকেশন ফর্মটা রয়েছে যেটা আপনি হাতে লিখে ফিল আপ করবেন, সেখানে একটা রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ছবি আপনাকে চিটিয়ে দিতে হবে। এই ডকুমেন্টসগুলো আপনি স্ক্রিনশট নিয়ে রেখে দিন। এইগুলো হলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন, মানে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটার সাথে এই কাগজপত্রগুলো আপনাকে জমা করতে হবে। আর একটা জিনিস আপনাদেরকে বলে দিই, দেখে নিন, শুধুমাত্র পশ্চিমবঙ্গের মধ্যে অবস্থিত শাখাগুলিতে থাকা ব্যাংক অ্যাকাউন্টগুলি গ্রহণ করা হবে। মানে এমন কোনো ব্যক্তি যার পশ্চিমবঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট নেই, অন্য কোনো বাইরের রাজ্যে তার ব্যাংক অ্যাকাউন্ট আছে, আপনি সেটা দিতে চাইছেন, তাহলে সেটা কিন্তু অ্যাকসেপ্ট করা হবে না। পশ্চিমবঙ্গের বাসিন্দা যেমন আপনি, আপনার ব্যাংকের অ্যাকাউন্টটাও পশ্চিমবঙ্গের অন্তর্গত হতে হবে। আর হ্যাঁ, স্বামী স্ত্রী দুজনে বা ছেলে বা বাবা এই ধরনের কোনো জয়েন্ট অ্যাকাউন্ট হবে না, যৌথ ব্যাংক অ্যাকাউন্ট গ্রহণ করা হবে না। যিনি ভূমিহীন কৃষক কেবলমাত্র তার নামেই ব্যাংক অ্যাকাউন্ট হতে হবে, তবেই কিন্তু হবে। যাই হোক, এই তথ্যগুলো আপনি জেনে রাখুন। দিয়ে এবার আমরা যে জায়গাটায় আসবো সেটা হচ্ছে সরাসরি একদম ফর্ম ফিল আপের জায়গাটা, দেখে নিন। তো এটাই হচ্ছে সেই অ্যাপ্লিকেশন ফর্ম যেটা পশ্চিমবঙ্গ সরকার কৃষি বিভাগের তরফ থেকে দেওয়া হয়েছে। দেখুন, লেখা আছে ভূমিহীন ক্ষেত মজুরদের জন্য বার্ষিক আর্থিক সহায়তা প্রকল্পে নাম নথিভুক্তকরণের আবেদনপত্র। এই ফর্মটা আপনাকে হাতে লিখে ফিল আপ করতে হবে, নীল বা কালো কালির পেন ব্যবহার করুন।
তো প্রথমেই যিনি আবেদন করছেন অর্থাৎ ভূমিহীন কৃষক যিনি, তার নামটা এখানে ইংরেজি ক্যাপিটাল লেটারে লিখতে হবে। তার নামটা ইংরেজিতে বড় হাতের অক্ষরে লিখতে হবে। ওপরে একটা জায়গা রয়েছে দেখুন, এনরোলমেন্ট নাম্বার। এই জায়গাটায় আপনি কোনো কিছু করবেন না। আপনি যেখানে এই ফর্মটা জমা দেবেন সেই অফিসের লোক এখানেতে তাদের যা কাজকর্ম করার দরকার, কিছু সংখ্যা লেখার দরকার, তারা লিখবে। আপনি সরাসরি একদম আপনার নাম দিয়ে শুরু করবেন। তাহলে এই জায়গায় নিজের নামটা ক্যাপিটাল লেটারে ইংরেজি বড় হাতের অক্ষরে এখানে লিখে ফেলবেন। এর জন্য আপনি নিজের ভোটার কার্ড বা আধার কার্ডের সাহায্য নিতে পারেন। মানে সেখানে বাংলা এবং ইংরেজি দুই ভাষাতেই লেখা আছে, আপনি সেখান থেকে দেখে দেখে এখানে লিখে দেবেন। তো নাম লেখা হয়ে গেল। এরপর আপনি চলে আসুন আপনার ঠিকানাতে, বাসস্থানের ঠিকানা। প্রথমে এখানে ভিলেজের নিচে নিজের গ্রামের নাম লিখুন। এই জায়গাটা আপনি চাইলে বাংলায় লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। ইংরেজিতে লিখলে তো খুবই ভালো। তো গ্রামের নাম লেখা হয়ে গেল। তারপর ডান পাশে চলে আসুন গ্রাম পঞ্চায়েত। তার তলার বক্সটাতে আপনি পঞ্চায়েতের নাম লিখুন নিজের। তারপর পোস্ট অফিসের নাম লিখুন। তারপরে এই বাম দিকে আবার আসুন, এখানে কোন ব্লকে আপনি বসবাস করেন সেই ব্লকের নাম লিখুন। আবার পুলিশ স্টেশন মানে থানার নাম লিখুন এখানটাতে। আর নিজের জেলার নাম লিখুন এখানটাতে। আর আপনার পিনকোড কি সেটা লিখুন এই বক্সটাতে। তারপর এবার চলে আসুন, এখানে রয়েছে ফাদার্স অথবা হাজবেন্ড নেম। যিনি আবেদন করছেন তিনি যদি পুরুষ হন তাহলে এখানে তার বাবার নামটা লিখতে হবে। আর যিনি আবেদন করছেন তিনি যদি মহিলা হন, তিনি চাইলে এখানে তার বাবার নামটাও লিখতে পারেন, আবার স্বামীর নামটাও লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। তাহলে এই বক্সে বাবার নাম অথবা স্বামীর নাম লিখে ফেলতে হবে। তারপর এখানেতে নিজের জন্ম তারিখটা লিখে ফেলবেন। দেখুন এখানে প্রথম দুটো ঘরে দিন, মাঝের দুটো ঘরে মাস এবং শেষের চারটি ঘরেতে সালটা লিখতে হবে। তারপর আপনি এখানে যে জন্ম তারিখটা দিলেন 1/4/2026 অনুযায়ী আপনার কত বয়স সেটা এখানে আপনাকে এই দুটো ঘরে ফিল আপ করতে হবে। 1/4/2026 অনুযায়ী আপনার বয়স 36 হিসেব করে দেখা গেল। তো আপনি এখানে 3 আর 6 ইংরেজিতেও লিখতে পারেন, 36 এই কথাটা আপনাকে লিখতে হবে। এরপর এখানে চলে আসুন, যিনি আবেদনকারী তিনি যদি পুরুষ হন তাহলে এই নিচের ঘরটাতে টিক মার্ক দেবেন। যদি মহিলা হন এই ঘরটাতে টিক মার্ক দেবেন। পুরুষ মহিলা বাদ দিয়ে যদি অন্য কোনো হন তাহলে আপনাকে এই আদার্সের ঘরে মানে অন্যান্যর ঘরে টিক মার্ক দিতে হবে। এরপর আপনাকে আপনার কাস্ট উল্লেখ করতে হবে। যদি আপনি জেনারেল ক্যাটাগরির হন তাহলে এই ঘরটায় টিক মার্ক দেবেন। যদি আপনি এসসি হন তাহলে এই ঘরটায় টিক মার্ক দেবেন। যদি আপনি এসটি হন, তপশিলি উপজাতি, দেখুন এখানে বানানটা আবার ভুল করে দিয়েছে, তো যাই হোক, আপনি যদি এসটি হন তাহলে এই ঘরটায় টিক মার্ক দিতে হবে। আর যদি ওবিসি এ অথবা ওবিসি বি এর মধ্যে হন তাহলে এই একদম শেষের ঘরটাতে টিক মার্ক দিয়ে দেবেন। এরপর চলে আসুন মোবাইল নাম্বার। এমন একটি মোবাইল নাম্বার দেবেন যেই মোবাইল নাম্বারটা আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে যুক্ত। এখানে কিন্তু পরিষ্কারভাবে লেখা আছে, অতএব ব্যাংক অ্যাকাউন্টের সাথে যুক্ত মোবাইল নাম্বার ছাড়া অন্য মোবাইল নাম্বার চলবে না। তো মোবাইল নম্বর লেখার জন্য এখানে ডান দিকে ঘর ফাঁকা দেওয়া আছে, এখানে মোবাইল নম্বর লিখে ফেলবেন। তারপর এখানে আধার কার্ড নম্বর দেওয়াটা বাধ্যতামূলক, তো সেই কারণে আপনাকে এখানে আধার কার্ড নম্বরটা লিখে ফেলতে হবে। এখানে দেখুন চৌকো চৌকো বক্স দেওয়া আছে, এখানে আধার কার্ড নম্বর লিখবেন। তারপর এখানে ভোটার কার্ডের নম্বর আপনি চাইলে লিখতেও পারেন, নাও লিখতে পারেন, কারণ ভোটার কার্ড দেওয়াটা বাধ্যতামূলক নয়। যদি আপনি ভোটার কার্ডের নম্বর এখানে লেখেন তাহলে ভোটার কার্ড দেবেন, যদি ভোটার কার্ডের নম্বর না লেখেন তাহলে ভোটার কার্ডের জেরক্স দেওয়ার কোনো দরকার নেই। এরপর চলে আসুন ব্যাংকের জায়গাটা। এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভালো করে লিখতে হবে। নেম অ্যাজ পার ব্যাংক অ্যাকাউন্ট, অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্ট মানে আপনার পাসবইতে আপনার নামের যে বানানটি রয়েছে সেই বানানটা দেখে দেখে এখানে লিখতে হবে। তাহলে সবার প্রথমে যেখানে আপনার নাম লিখতে বলা হচ্ছিল আপনি ওখানে ভোটার কার্ড বা আধার কার্ড দেখে নামের বানানটা লিখবেন। আর এখানে কারো কারো হয়তো যে ভোটার কার্ড বা আধার কার্ডে নামের বানান এক আর ব্যাংকের পাসবইয়ে নামের বানান অন্যরকম। তো যাই হোক, সবার প্রথমে যখন অ্যাপ্লিকেন্টের নাম মানে আবেদনকারীর নাম লিখছিলাম আপনি ওখানে আধার কার্ড বা ভোটার কার্ড দেখে যেমন বানান রয়েছে সেই অনুযায়ী লিখবেন। আর এখানে আপনার ব্যাংক অ্যাকাউন্টের বইয়েতে পাস বইয়েতে যেমন নামের বানান রয়েছে নিজের সেটা এখানে ইংরেজিতে লিখে ফেলবেন, বাংলা এখানে ব্যবহার করা যাবে না। এরপর পাসবইয়ের প্রথম পাতাটা খুলবেন, অ্যাকাউন্ট নাম্বার খুঁজবেন, এই ঘরটাতে অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দেবেন। ঠিক একইভাবে ওই পাতাটাতেই দেখবেন আইএফএসসি কোড বলে কিছু লেখা আছে, ভালো করে নজর করবেন, দেখবেন সেই আইএফএসসি কোডটা এখানে লিখে ফেলবেন। তারপর কোন ব্যাংকে আপনার অ্যাকাউন্ট সেই ব্যাংকের নামটা এখানে লিখে ফেলবেন। আর তারপর কোন ব্রাঞ্চে আপনার অ্যাকাউন্ট রয়েছে মানে শাখার নাম, ব্যাংকের শাখার নাম কি সেটা এখানে লিখে ফেলবেন। এরপর আপনার অ্যাকাউন্টের ধরন কি এখানে টিক মার্ক দিতে হবে। অ্যাকাউন্ট দু ধরনের হয় এখানে আপাতত যেটা দেখাচ্ছে, সেভিংস অ্যাকাউন্ট আর কারেন্ট অ্যাকাউন্ট। তো আপনি যারা ভূমিহীন কৃষক তাদের কারেন্ট অ্যাকাউন্ট না থাকারই কথা। তো প্রথম ঘরটাতে সেভিংস অ্যাকাউন্ট যেটা লেখা আছে তার ডান পাশে যে ফাঁকা জায়গাটা দেওয়া আছে এই ঘরটাতে টিক মার্ক দিয়ে দেবেন। তারপর আপনাকে যেটা করতে হবে, অ্যাটাচ ব্যাংক ডকুমেন্ট। আপনি এই ফর্মের সাথে ব্যাংকের যে কাগজপত্রগুলি জুড়ে দেবেন সেগুলি কি, উইথ ফটোগ্রাফ ব্যাংক পাসবুক, মানে আপনার ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতাটা যেখানে আপনার ছবি চেটানো থাকবে এবং সেই ছবিটাতে স্ট্যাম্প দেওয়া থাকবে, অবশ্যই থাকতে হবে, নাহলে ব্যাংকে গিয়ে সেটা করিয়ে আনুন। সেই ব্যাংকের পাসবই যেখানে আপনার ছবি রয়েছে
সেই প্রথম পাতাটার ছবিটা মানে জেরক্স কপি আপনাকে দিতে হবে। তো সেটার জন্য আপনাকে এখানে টিক মার্কও দিয়ে দিতে হবে। আর ক্যানসেলড চেক, যদি আপনি ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতা দেন তাহলে ক্যানসেল চেক দেওয়ার দরকার নেই। যদি আপনার থেকে থাকে চেক, তাহলে সেই চেকটার উপরে আড়াআড়িভাবে ক্যানসেলড কথাটা লিখে নেবেন, সেই চেকের পাতাটা ছিঁড়ে নেবেন আর এই ফর্মের সাথে জুড়ে দেবেন। আর যদি আপনি ক্যানসেল চেক দেন তাহলে এই ডান দিকের ঘরটায় টিক মার্ক দেবেন। যেটা দেবেন না সেটার পাশে টিক মার্ক দেবেন না। এরপর এই আবেদনের জন্য একজনকে নমিনি বানাতে হবে আপনাকে। সেটা আপনার পরিবারের যে কেউ হতে পারে, ব্লাড রিলেটেড হতে হবে, মানে রক্তের সম্পর্কের এমন ব্যক্তি তাকেই নমিনি হিসেবে দেবেন। তো এখানে নমিনি ডিটেলস, যাকে নমিনি রাখবেন সেটা আপনার ছেলে হতে পারে, স্ত্রী হতে পারে, বাবা হতে পারে, মা হতে পারে, তার নামটা এখানে লিখবেন ইংরেজিতে। তারপর যাকে নমিনি করলেন তার সাথে আপনার সম্পর্ক কি, আবেদনকারীর সাথে সম্পর্ক। ধরুন আপনি আবেদন করছেন, এখানে নমিনি হিসেবে বাবাকে রাখলেন, তাহলে এখানে আপনি লিখতে পারেন পিতা বা ফাদার লিখতে পারেন। বা যিনি আবেদন করছেন তিনি যদি মহিলা হন, নমিনি হিসেবে স্বামীকে রাখতে চাইছেন, তাহলে এখানে স্বামী স্ত্রী এই কথাটা লিখতে পারেন। এরপর এখানে রয়েছে নমিনিজ ফাদার অথবা হাজবেন্ড নেম। তো এই ঘরেতে নমিনির বাবার নাম অথবা নমিনির স্বামীর নাম লিখতে হবে। তারপর এখানে নমিনির ডেট অফ বার্থ, জন্ম তারিখটা লিখে ফেলতে হবে। যেমন করে নিজের জন্ম তারিখটা লিখলেন, প্রথম দুটো ঘরে তারিখটা, তারপরে দুটো ঘরে মাসটা, তারপরে 4টি ঘরে সালটা, এইভাবে লিখে নেবেন। তারপর ঠিক একইভাবে 1/4/2026 অনুযায়ী যাকে নমিনি রাখলেন তার জন্ম তারিখটাকে হিসেব করে নেবেন, করে নিয়ে দেখবেন যে তার বয়সটা কত হয়, সেই বয়সটা এখানে সংখ্যায় লিখে দেবেন। এবার হতে পারে আপনি যাকে নমিনি হিসেবে রাখলেন তার বয়স যদি 18 বছরের কম হয়, তাহলে সেক্ষেত্রে তাকে মাইনর বলা হয়। সেক্ষেত্রে নমিনির যিনি অভিভাবক রয়েছেন তার নামটা এখানে লিখতে হবে। আর যদি এই ধরনের কোনো কিছু না হয় ফাঁকা রেখে দেবেন। কিন্তু নমিনির ডিটেলটা আপনাকে ফিল আপ করতে হবে, মানে নমিনির নাম, নমিনির সাথে আপনার সম্পর্ক, নমিনির বাবা অথবা তার স্বামীর নাম, নমিনির জন্ম তারিখ এবং 1/4/2026 অনুযায়ী নমিনির বয়সটা কত হচ্ছে সেটা লিখে ফেলতে হবে। চাইলে আপনি এখানে নিচের ঘরটা ফাঁকা রাখতে পারেন যদি নমিনির বয়স 18-র কম হয়। তো এই সমস্ত কিছু ফিল আপ হয়ে গেল। এরপর নিচের দিকে চলে আসুন। দেখুন এখানে রয়েছে অ্যাপ্লিক্যান্ট সিগনেচার অথবা থাম ইমপ্রেশন। যিনি আবেদন করছেন তিনি সই করতে পারলে সই করে দেবেন, বাংলা ইংরেজি যে কোনো ভাষাতে সই করুন। আর যদি সই করতে না পারেন বাম হাতের বুড়ো আঙুলের ছাপ দিয়ে দেবেন এই জায়গাটাতে। আর এখানে রয়েছে তারিখ, যেদিন আপনি ফর্মটা জমা দেবেন এখানে তারিখটা বসিয়ে দেবেন। এরপর এই ফর্মের সাথেই নিচে একটি জায়গা রয়েছে, এই জায়গাটা অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট, এটা আপনার ফিল আপ করার দরকার নেই। যেখানে জমা করবেন তারা এই জায়গাটা ফিল আপ করে নিয়ে আপনাকে এই অংশটা কেটে হাতে ধরিয়ে দেবে, ব্যাস আপনার ফর্ম ফিল আপের কাজ শেষ, মানে মূল ফর্ম ফিল আপটা আপনার শেষ। এরপরে এখনো দুটো ফর্ম আপনাকে ফিল আপ করতে হবে, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এবার আপনাকে ফিল আপ করতে হবে এই সংযোজনী 1 বা অ্যানেক্সার 1, যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হচ্ছে সেলফ ডিক্লারেশন ফর্ম, মানে স্বঘোষণাপত্র। তো প্রথমে এখানে আমির পাশে যিনি আবেদন করছেন তার নামটা বাংলায় অথবা ইংরেজিতে লিখবেন। তারপর তার পাশের ঘরটাতে যিনি আবেদন করছেন তিনি তার পিতার নাম লিখতে পারেন, যদি মহিলা হন তাহলে তার স্বামীর নামটা লিখবেন। তারপর তার গ্রামের নাম লিখবেন, পঞ্চায়েতের নাম লিখবেন, মিউনিসিপ্যালিটি যদি হয় তাহলে মিউনিসিপ্যালিটির নাম লিখবেন, তারপর ব্লকের নাম, থানার নাম, এগুলো লিখে নিয়ে নিচের দিকে আসবেন। এখানে নিচের দিকে দুটো অপশান দেওয়া হয়েছে দেখুন, কৃষক বন্ধু নতুন এবং লক্ষ্মীর ভাণ্ডার এবং সাথে অন্যান্য। যদি আপনি বর্তমানে নতুন কৃষক বন্ধুর আবেদন করে ফেলেন তাহলে এই ঘরটাতে টিক মার্ক দিয়ে দেবেন। যদি লক্ষ্মীর ভাণ্ডার আপনি পান তাহলে এই ঘরটাতে টিক দিয়ে দেবেন। যদি এগুলো আপনার ক্ষেত্রে না হয় তাহলে টিক মার্ক দেবেন না। যদি অন্যান্য কোনো সুবিধা পান তাহলে সেটা আপনাকে এই ঘরে লিখতে হবে। তো আপনাদেরকে বলবো এই জায়গাটা ফাঁকা রেখে দেওয়াটাই ভালো। এরপর এখানে রয়েছে আবেদনকারীর স্বাক্ষর, মানে আপনি যেহেতু আবেদন করছেন এখানে নিজে সই করবেন, সই করতে না পারলে বাম হাতের বুড়ো আঙুলের টিপছাপ দিয়ে দেবেন এবং নিচে আবেদনকারীর মোবাইল নম্বর, যে মোবাইল নাম্বারটা আপনি অ্যাপ্লিকেশন ফর্মে লিখেছিলেন যেটা ব্যাংকের সাথে যুক্ত, সেই মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবেন। এখানে আপনি আপনার গ্রামের নাম দিয়ে দেবেন স্থানের পাশে, আর কত তারিখে ফর্মটা জমা দিচ্ছেন সেই তারিখটা এখানে মেনশন করবেন। এরপর আরেকটা ফর্ম রয়েছে যেটা আপনাকে ফিল আপ করতে হবে, সেটাও দেখে নিন। এরপর রয়েছে সংযোজনী এ মানে অ্যানেক্সার এ, এটাও আপনাকে ফিল আপ করতে হবে। এটা কি দেখুন, বলা হচ্ছে আধার তথ্য, আধারের সাথে যুক্ত মোবাইলের তথ্য এবং আধার তথ্য সরকার দ্বারা ব্যবহার করার অনুমতি। মানে আপনি যে আধার কার্ডের ডিটেল এখানে দিচ্ছেন, আধারের সাথে মোবাইল নম্বর যেটা সংযুক্ত রয়েছে সেটা যে এখানে দিচ্ছেন, সরকার যাতে সেই নাম্বার ব্যবহার করতে পারে, মানে আপনার এই অ্যাপ্লিকেশনটাকে প্রসেস করার জন্য
জন্য সেটার অনুমতি আপনি দিচ্ছেন, এটাকে সেটার অনুমতিপত্র বলা হচ্ছে। এটাও আপনাকে ফিল আপ করতে হবে। এই ফর্মটা বাংলাতেও রয়েছে এবং নিচের দিকে ইংরেজিতেও রয়েছে। তো আমার মনে হয় বাংলাতে ফিল আপ করাটাই ভালো হবে, যেখানটা বাংলা আপনাদের বুঝতে সুবিধা হবে। ঠিক একইভাবে যেখানে আমি লেখা রয়েছে সেখানে যিনি ভূমিহীন কৃষক যিনি আবেদন করছেন তার নামটা এখানে লিখবেন, বাংলা বা ইংরেজি যে কোনো একটাতে লিখলেই হবে। তার পাশের ঘরটাতে যেখানটায় লেখা আছে পিতা অথবা স্বামী যিনি আবেদন করছেন তার বাবার নাম লিখতে পারেন। যদি মহিলা আবেদনকারী হন তাহলে তার স্বামীর নামটা এখানে লিখতে পারেন, বা উনি চাইলে নিজের পিতার নামটাও লিখতে পারেন, কিছু অসুবিধা নেই। গ্রামের আগে যে ফাঁকা জায়গাটা দেখছেন এখানে নিজের গ্রামের নাম লিখবেন। তারপরের ঘরটাতে গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন, ব্লকের নাম লিখবেন। তারপর কোন জেলায় আপনি বসবাস করেন এই জেলার বাসিন্দার আগে যে ফাঁকা জায়গাটা রয়েছে এখানটায় নিচের জেলার নামটা লিখে ফেলবেন। লেখার পর এরপর নিচের দিকে চলে আসবেন। এখানে আপনাকে যেটা দিতে হবে, আপনার আধার নম্বরটা এই ডান দিকের ঘরটাতে বসিয়ে দিতে হবে। আধারের সাথে যে মোবাইলের লিঙ্ক হয়ে আছে সেই মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে। আপনার ভোটার কার্ডের নম্বরটা এখানে দিয়ে দিতে হবে। ব্যাস হয়ে গেল। এরপর আবার একটু নিচের দিকে এসে নিচে রয়েছে আবেদনকারীর স্বাক্ষর বা টিপসই, একইভাবে আপনার সই অথবা বাম হাতের বুড়ো আঙুলের ছাপ দিয়ে দেবেন। কোন জায়গা থেকে আপনি ফর্মটা ফিল আপ করছেন মানে আপনার গ্রামের নামটা এখানে দিতে হবে, আর নিচে তারিখ দিয়ে দেবেন। ব্যাস কমপ্লিট ফর্ম ফিল আপ কিন্তু হয়ে গেল। তাহলে টোটাল আপনাকে 3টে ফর্ম ফিল আপ করতে হচ্ছে। মূল একটা অ্যাপ্লিকেশন ফর্ম, তারপর হচ্ছে এই সংযোজনী 1 মানে যেটা সেলফ ডিক্লারেশন ফর্ম, আর সবার শেষে যেটা রয়েছে আপনার আধারের তথ্য সরকারকে যে ব্যবহারের অনুমতিপত্র দিচ্ছেন মানে সংযোজনী এ, এটাও আপনাকে ফিল আপ করে জমা দিতে হবে। তাহলে 3টে টোটাল ফর্ম, এবং তার সাথে সাথে যে ডকুমেন্টসগুলো আমি একদম ভিডিওর প্রথমে বলেছিলাম সেই সমস্ত ডকুমেন্টস একসাথে পিন আপ করে নিয়ে আপনি কৃষি দপ্তরে এই ফর্মটাকে জমা করে দেবেন, বা যে ক্যাম্পগুলো হচ্ছে বিডিও অফিসে ক্যাম্প হচ্ছে সেই ক্যাম্প অফিসে আপনি জমা করে দেবেন। তাহলেই আপনার কাজ শেষ। এরপরে সময় মতো আপনার তথ্য ভেরিফিকেশন হয়ে যাবে, তারপর আপনি টাকা পেতে থাকবেন। তো আশা করছি এই ভিডিও আপনাদের উপকারে আসবে। যে সমস্ত মানুষ রয়েছেন যারা ভূমিহীন কৃষক তাদের ক্ষেত্রে খুবই উপকারী হবে, সরকারের এটি একটি ভালো প্রয়াস। তো সবাই যাতে এই তথ্য পায় সেই কারণে ভিডিওটি সকলের সাথে শেয়ার করুন, এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।